আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে সিলেক্টেড শর্ট নোটস, অর্থাৎ বিসিএস সহ যে কোনো চাকরির নিয়োগের পরীক্ষায় লিখিত যে অংশটা থাকে সেখানে টিকা আকারে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে কিন্তু প্রশ্ন থাকে 4 থেকে 5 মার্কের, বা ছোট প্রশ্ন 2 মার্কেরও হতে পারে। তো সেই পরীক্ষা লিখিত অংশের আর কি যেসব কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে, আসার মতো প্রশ্ন, সেইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। মূলত লিখিত পরীক্ষার জন্য হলেও এটা প্রিলিভ থেকে ভাইভা পর্যন্ত আপনার যত কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক হতে পারে সেগুলো কিন্তু কভার হয়ে যায় এই সিরিজের ভিডিওগুলোতে। তো যারা যারা আগের ভিডিওগুলো মিস করেছেন আমাদের প্লে লিস্টে চলে যাবেন। আমাদের চ্যানেলের প্লে লিস্টে বিসিএস সিলেক্টেড শর্ট নোটস ফর রিটেন এক্সাম, সিলেক্টেড শর্ট নোটস এরকম একটা প্লে লিস্ট কিন্তু আছে। ওই প্লে লিস্টে যত শর্ট নোটসের ভিডিওগুলো দেখে ফেলবেন এবং আপনার মান্থলি পুরো মাসের বা 2 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পড়া হয়ে যাবে। ক্লাসগুলো করলেই কিন্তু পড়া হয়ে যাবে। সো ঠিক আছে, আর দেরি না করে চলুন আমরা ক্লাসে চলে যাই। লেটস স্টার্ট। পুতিনের বিস্ময়কর উত্থান। আমরা জানি যে এখন কিন্তু রিসেন্টলি কি হলো, রাশিয়ার কিন্তু ইলেকশন হলো। সো যেহেতু এখন একটা ট্রেন্ডিং একটা টপিক, সো এখন আমরা একটু পুতিনকে নিয়ে একটু রিসার্চ করব, একটু বিস্তার জানবো, কারণ যখন যে আলোচনায় থাকে তাকে নিয়ে একটু আমাদের জেনে রাখাটা ভালো, যে কোনো পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে। বর্তমান বিশ্বের আলোচিত এবং ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে অন্যতম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2024 সালের মার্চে তিনি 6 বছরের মেয়াদের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। 7 মে 2024 পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাহলে উনি পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন হচ্ছে 7 মে 2024। তাহলে এখানে কিন্তু এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, চলে আসতে পারে যে কোনো পরীক্ষায়। জন্ম এবং কর্মজীবন নিয়ে আমরা এখন একটু দেখব। 7 অক্টোবর 1952 সাবেক সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে সাবেক সেন্ট পিটার্সবার্গে জন্মগ্রহণ করেন পুতিন। স্পিরিডোনোভিচ পুতিন ও মারিয়া ইভানোভানা পুতিনা দম্পতির 3 ছেলের মধ্যে পুতিন সবার ছোট। তিনি লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটি থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর 1975 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগ দেন। প্রায় 15 বছর তিনি এই গোয়েন্দা সংস্থার বৈদেশিক শাখায় কাজ করেন। 1990 সালের লেফটেন্যান্ট কর্নেল হয়ে পুতিন কেজিবির চাকরি থেকে অবসর নেন। তারপর দেশে ফিরে প্ররেক্টর হিসেবে যোগ দেন লেনিনগ্রাদ ইউনিভার্সিটিতে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, মারিয়া ইভানোভানা এর সাথে ভ্লাদিমির পুতিন 1958 সালে। রাজনৈতিক উত্থান। লেনিনগ্রাদ ইউনিভার্সিটিতে যোগ দেওয়ার অল্প কিছুদিন পর পুতিন সেন্ট পিটার্সবার্গের নির্বাচিত মেয়র আনাতোলি সবচাকের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। এরপর 1994 সালে পুতিন সেন্ট পিটার্সবার্গের ডেপুটি চেয়ারম্যান হন। 1996 থেকে 1999 এর মধ্যে পুতিনের যে উত্থান তা বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে যায়। 1996 সালে পুতিন মস্কোয় এসে ক্রেমলিনের প্রধান প্রশাসক পাভেল বড়দিনের ডেপুটি হিসেবে দায়িত্ব নেন। 1998 সালের জুলাইয়ে রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন তাকে ফেডারেল সিকিউরিটি সার্ভিসেস পরিচালক হিসেবে মনোনীত করেন। খুব অল্প সময়ের মধ্যে তাকে প্রভাবশালী নিরাপত্তা পরিষদের সচিব করা হয়। 1999 সালে ইয়েলৎসিন পুতিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। 31 ডিসেম্বর 1999 প্রেসিডেন্ট ইয়েলৎসিন আকস্মিকভাবে পদত্যাগ করেন। তিনি পুতিনকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেন। এভাবেই রাশিয়ায় পুতিন যুগের সূত্রপাত হয়। এখানে বরিস ইয়েলৎসিন ক্রেমলিনে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এখানে ছবি দেখতে পাচ্ছি। ক্ষমতার মসনদে 26 মার্চ 2000 অনুষ্ঠিত নির্বাচনে 53.44% ভোট পেয়ে
পুতিন প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। 14 মার্চ 2004 পুতিন দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য 2 মার্চ 2008 অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশ নিতে পারেন নাই। সেই সময় 8 মে 2008 থেকে 7 মে 2012 প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তখনও তিনিই ছিলেন দেশটির শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি। 2008 সালে সংশোধনী এনে প্রেসিডেন্টের মেয়াদ 6 বছর করা হয়। এরপর টানা 3 নির্বাচনের 2012, 2018 এবং 2024 মাধ্যমে তিনি প্রেসিডেন্ট পদে বহাল থাকেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকা অবস্থায় 14 মার্চ 2020 আরও 2 মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সহ সংবিধান সংশোধনের একটি প্যাকেজে স্বাক্ষর করেন। দীর্ঘ শাসনামলে পুতিন রাশিয়ার সর্বস্তরে তার নিয়ন্ত্রণ কঠোর থেকে কঠোরতর করেন। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি 2000 সালের রাশিয়ান প্রেসিডেন্সিয়াল ইলেকশন। এখানে কে কে নমিনি ছিল, ঠিক আছে, পার্টি, যে ভ্লাদিমির পুতিনের পার্টি ইন্ডিপেন্ডেন্ট। তারপরে এখানে একটু দেখে নিতে পারেন আর কি। পুতিন আমলে রাশিয়া। 2000 সালে পুতিন প্রেসিডেন্ট হয়ে দেশটিতে দুর্নীতি বন্ধ এবং শক্তভাবে নিয়ন্ত্রিত বাজার অর্থনীতি পরিচালনার কথা বলেন। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় রাশিয়ার মিডিয়া টাইকুন এবং অলিগার্কদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া অতি ধনী। তাহলে অলিগার্ক কারা? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া অতি ধনীদেরকে বলা হয় অলিগার্ক। তাহলে মিডিয়া টাইকুন ও অলিগার্কদের অনেকের সঙ্গে পুতিনের সখ্য গড়ে ওঠে। তার আমলে তেল বিক্রির টাকায় রাশিয়ার অর্থনীতি বেশ ফুলে ফেঁপে ওঠে। পুতিন আমলে অর্থনৈতিকভাবে লাভবান একটি শ্রেণী তাকে অব্যাহতভাবে সমর্থন দিচ্ছে, ফলে রাশিয়ায় সেই অর্থে কোনো বিরোধী দল বা বিরোধী নেতা তৈরি হয়নি। বিরোধী রাজনীতিবিদ আলেক্সি নাভালনি এবং ভাড়াটে বাহিনী ওয়াগানার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর পর রাষ্ট্রীয়ভাবে আগের চেয়ে শক্তিশালী হন পুতিন। এখানে দেখেন আলেক্সি নাভালনি এর ছবি এবং ইয়েভজেনি প্রিগোজিন। তাহলে উনি কে ছিলেন? একজন রুশ অলিগার্ক এবং ভাড়াটে যোদ্ধা বাহিনীর প্রধান। 2023 সালের জুনে একটি কথিত অভ্যুত্থান শুরু করার আগ পর্যন্ত তিনি রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ আস্থাভাজন ছিলেন। তাহলে এর সম্পর্কেও আমরা একটু জেনে গেলাম, ঠিক আছে। ছোট এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তারপর আলেক্সি নাভালনি, ইনি খুবই ইম্পর্ট্যান্ট একজন বিরোধী নেতা ছিলেন। রাশিয়ার দুর্নীতির বিরুদ্ধে সংস্কারের পক্ষে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সরকারের বিরুদ্ধে সংস্কারের পক্ষে লড়াই দিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন আলেক্সি নাভালনি। আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে পুতিন। রাশিয়ার নেতৃত্ব নেওয়ার পরপরই পুতিন প্রথম যে চ্যালেঞ্জের মুখে পড়েন সেটা হলো চেচনিয়ার বিদ্রোহ। উত্তর ককেশাস মুসলিম প্রজাতন্ত্র চেচনিয়ায় এ বিদ্রোহীদের কেউ বলেন বিচ্ছিন্নতাবাদী, আবার কেউ বলেন স্বাধীনতাকামী। 2002 সালে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে চেচনিয়ার সেই বিদ্রোহ দমন করেন। 2008 সালের আগস্টে রুশ সেনাবাহিনী সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র জর্জিয়ায় হস্তক্ষেপ করে। 2014 সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলে নেয় রাশিয়া। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, কত সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলে নেয় রাশিয়া? সেটা হচ্ছে 2014 সালে। 2015 সালে পুতিন প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে সিরিয়ার যুদ্ধে যোগ দেন। সর্বশেষ ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে 24 ফেব্রুয়ারি 2022 ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ যুদ্ধ বর্তমানেও চলমান রয়েছে। এখানে দেখেন ছবি, ইউক্রেন এবং রাশিয়াতে একটা প্রতীকী ছবি দেওয়া আছে। এখন আমরা দেখব কূটনৈতিক সম্পর্কে ভিয়েনা কনভেনশন। আমরা জানি ভিয়েনা কনভেনশন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হিসেবে আসতে পারে আন্তর্জাতিক বিষয়াবলিতে। সো এই কারণে আমরা এখন দেখব কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভিয়েনা কনভেনশনটা কি। কূটনীতির ইংরেজি প্রতিশব্দ ডিপ্লোমেসি, যার উদ্ভব ঘটে গ্রিক শব্দ থেকে। গ্রিক ডিপ্লোমা শব্দটি থেকে ডিপ্লোমেসি শব্দটির সৃষ্টি বলে ধারণা করা হয়। কূটনীতি হলো আন্তর্জাতিক সম্পর্ক বিদ্যার একটি শাখা। মূলত বাইজেন্টাইনেই শুরু হয় প্রথম পেশাদার কূটনীতির প্রচলন। বর্তমানে প্রচলিত স্থায়ী দূতের প্রচলন শুরু হয় ইতালির নগর রাষ্ট্রগুলোতে। 13 শতকে ইতালি এবং ভেনিস একে অন্যের দেশের রাজধানীতে স্থায়ী দূতের আবাসন তৈরি করে। পরে 15 শতকে এই দুই দেশ স্পেন, জার্মানি, ফ্রান্স এবং ইংল্যান্ডে স্থায়ী দূতাবাস খোলার পর অন্যান্য ইউরোপীয় দেশ তা অনুসরণ করে।
উপনিবেশ প্রথার পতনের পর লিগেশন নামে কূটনৈতিক পন্থায় অ্যাম্বাসেডররা স্বাগতিক দেশে কিছু প্রতিরক্ষা এবং সুবিধা ভোগ করতেন। এরপর কূটনৈতিকদের সুরক্ষায় বিভিন্ন আইন বা কনভেনশন প্রণয়ন করা হয়। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সম্পন্ন হওয়া যে কোনো চুক্তি ভিয়েনা কনভেনশন হিসেবে পরিচিত। তবে কূটনীতিকদের আচরণ বিষয়ে যে চুক্তিটি 1961 সালে জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন দেশের অংশগ্রহণে স্বাক্ষরিত হয় সেটি দ্য ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস হিসেবে পরিচিত। এই আইনের কূটনীতি সংক্রান্ত বিধানসমূহ বহু বছরের প্রচলিত নিয়মকানুন দ্বারাই গড়ে ওঠে। 18 এপ্রিল 1961 আন্তর্জাতিক আইন কমিশনের প্রস্তাবনা অনুসারে স্বাধীন দেশসমূহের দূত কূটনীতিকগণের অধিকার, কর্তব্য ও পারস্পরিক সম্পর্ক বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং 24 এপ্রিল 1964 চুক্তিটি কার্যকর হয়। এই চুক্তিতে মোট অনুচ্ছেদ রয়েছে 53টি। সর্বশেষ 3 জুন 2021 সলোমন দ্বীপপুঞ্জ এই চুক্তিটি অনুমোদন করে। উল্লেখ্য 13 জানুয়ারি 1978 বাংলাদেশ এই চুক্তির অনুমোদন করে। তাহলে এখানে একটা এমসিকিউ হতে পারে, কত তারিখে বাংলাদেশ ভিয়েনা কনভেনশন অনুমোদন করে? সেটা হচ্ছে 13 জানুয়ারি 1978 সালে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস 1961, এই সালটা ভেরি ইম্পর্টেন্ট, 1961 সাল, এটা মনে রাখবেন। ভিয়েনা কনভেনশনের উল্লেখযোগ্য ধারা আপনাদের সামনে এখন তো ভাইবা চলছে, তো যাদের ফরেন অ্যাফেয়ার্স হচ্ছে পছন্দ তাদেরকে অবধারিতভাবে জিজ্ঞাসা করবে ভিয়েনা কনভেনশন 1961 সাল এবং ধারাও জিজ্ঞাসা করতে পারে, যেহেতু আপনার ফরেন অ্যাফেয়ার্স হচ্ছে আপনার ফার্স্ট চয়েস এবং আপনি ভবিষ্যতে ডিপ্লোম্যাট হবেন, একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট হবেন। সো এই কারণে ভিয়েনা কনভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। আদারওয়াইজ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেও ওভারঅল এই ভিয়েনা কনভেনশনটা প্রশ্ন হিসেবে আসতেই পারে, যে কোনো প্রশ্ন হিসেবে এমসিকিউ লিখিত ভাইভাতে আসতে পারে। এখন আমরা দেখব উল্লেখযোগ্য ধারা। 3 নম্বর হচ্ছে দূতাবাসগুলোর 5টি কর্মকাণ্ডের স্বীকৃতি রয়েছে, যেগুলো হলো ক স্বাগতিক রাষ্ট্রে নিজের দেশের প্রতিনিধিত্ব করা, খ আন্তর্জাতিক আইনের সীমারেখার ভেতরে থেকে স্বাগতিক রাষ্ট্রে নিজ রাষ্ট্রের এবং সেই রাষ্ট্রের নাগরিকদের স্বার্থ রক্ষায় কাজ করা, গ স্বাগতিক দেশের সরকারের সাথে আলোচনা করা, ঘ আইনের আওতার মধ্য থেকে স্বাগতিক দেশের অবস্থা এবং উন্নয়ন পর্যালোচনা করে নিজ দেশে তা জানানো, ও স্বাগতিক দেশের সাথে নিজ দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের চেষ্টা, যার মধ্যে থাকবে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং বিজ্ঞান সংক্রান্ত বিষয়সমূহ। আচ্ছা, এই 3 নম্বর ধারা আমরা দেখলাম। এবার 22 নম্বর ধারা দেখব। বিদেশি কূটনীতিক মিশনের অফিস এলাকায় মিশন প্রধানের অনুমতি ছাড়া সংশ্লিষ্ট দেশের সরকারের প্রতিনিধি প্রবেশ করতে পারবে না। 26 নম্বর ধারা হচ্ছে কূটনীতিক মিশনের সব সদস্য গ্রহীতা দেশের সবখানে স্বাধীন ও অবাধে চলাচল করতে পারবেন, শুধু জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট সংরক্ষিত এলাকায় তাদের প্রবেশ সীমাবদ্ধ হবে। 29 নম্বর ধারা হচ্ছে বিদেশি কূটনীতিকদের আটক বা গ্রেপ্তার করা যাবে না, তারা গ্রাহক দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার বাইরে থাকবে। তাহলে ভেরি ইম্পর্টেন্ট পেলাম হচ্ছে 29 নম্বর ধারা বলছে যে বিদেশি কূটনীতিকদের আটক বা গ্রেপ্তার করা যাবে না, তারা গ্রাহক দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার বাইরে থাকবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে ডিপ্লোম্যাটিক প্রিভিলেজেস বলা হয়। আচ্ছা, 31 নম্বর ধারা বলছে যে কোনো ধরনের অপরাধমূলক বিচারের আওতা থেকে কূটনীতিকরা মুক্ত থাকবেন। ইমিউনিটি, এগুলোকে বলা হয় ডিপ্লোম্যাটিক ইমিউনিটি। আমি বলেছি প্রিভিলেজ বলেছি, আসলে এটা ইমিউনিটি হবে, অর্থাৎ যেগুলো ডিপ্লোম্যাটরা কূটনীতিকরা যেমন এই যে দেখেন ফৌজদারি বিচার ব্যবস্থার বাইরে থাকবে, ঠিক আছে। সো তারপরে হচ্ছে এই যে দেখেন অপরাধমূলক বিচারের আওতা থেকে কূটনীতিকরা মুক্ত থাকবেন, ঠিক আছে। তারপরে 41 নম্বর হচ্ছে যেসব ব্যক্তি অন্য কোনো দেশে কূটনীতিকদের মর্যাদা ও সুবিধা ভোগ করেন তারা ওই দেশের আইন ও নীতি মেনে চলতে বাধ্য থাকবেন। তাহলে বলছে যেসব ব্যক্তি অন্য কোনো দেশে কূটনীতিকদের মর্যাদা ও সুবিধা ভোগ করেন তারা ওই দেশের আইন ও নীতি মেনে চলতে বাধ্য থাকবেন। 45 নম্বর ধারা বলছে কূটনৈতিক সম্পর্কচ্ছেদ বা মিশন প্রত্যাহারের ক্ষেত্রে সশস্ত্র সংঘাতের ক্ষেত্রেও মিশন প্রাঙ্গণ, সম্পত্তি ও আর্কাইভ রক্ষার দায়িত্ব গ্রহীতা রাষ্ট্রের।
কনসুলার সম্পর্কিত কনভেনশন। 24 এপ্রিল 1963 ভিয়েনায় অনুষ্ঠিত আলোচনায় ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশনস গৃহীত হয়। উক্ত কনভেনশনের লক্ষ্য ছিল কনসুলার বিষয়ে বিরাজমান প্রথাসিদ্ধ আন্তর্জাতিক আইন, বিশেষ করে কনসুলার অফিস ও কর্মকর্তাদের সুবিধাদি, অব্যাহতি ইত্যাদি সংকলন ও স্পষ্টীকরণ করা। 19 মার্চ 1967 কনসুলার সম্পর্কে ভিয়েনা কনভেনশন কার্যকর হয়। বাংলাদেশ 13 জানুয়ারি 1978 কনভেনশনটি স্বাক্ষর করে। এখানে এমসিকিউ এর জন্য ভালো মতো পড়বেন, চলে আসতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO নিয়ে এখন আমরা পড়ব। আমরা জানি আন্তর্জাতিক বিষয়াবলীর যে লিখিত পার্ট, বিশেষ লিখিত পরীক্ষায় পড়তে হয় বিস্তরভাবে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ইতিহাস সহ, এবং প্রিলিতে কিন্তু চলে আসে এই ইতিহাস থেকে কিভাবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা হলো। এই জন্য মনোযোগ দিবেন। আমরা এখন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে শিখব। WTO বিশ্বের বৃহত্তম বাণিজ্য নিয়ন্ত্রণকারী সংস্থা। WTO বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষসমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। গ্যাট সৃষ্টি, GATT 1944 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পথে 1 থেকে 22 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরে বিশ্ব নেতাদের একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর প্রেক্ষাপটে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা গঠন, যুদ্ধোত্তর রাষ্ট্রসমূহের পুনর্গঠন ও উন্নয়ন সাধন এবং বাণিজ্য ব্যবস্থা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। ব্রেটন উডস কনফারেন্সে এ মর্মে প্রস্তাব গৃহীত হয় যে উক্ত বিষয়গুলোর প্রয়োগকল্পে সঠিক কাঠামো নির্মাণের উদ্দেশ্য 3টি আন্তর্জাতিক সংস্থা গঠন করা হবে। প্রস্তাবিত সংস্থা 3টি হলো বিশ্বব্যাংক তৎকালীন IBRD, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা ITO, যার প্রধান কাজ হবে আন্তর্জাতিক বাণিজ্যের সমস্যাসমূহ পর্যবেক্ষণ ও সমাধানের উপায় বের করা। ব্রেটন উডস সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক বিশ্বব্যাংক ও IMF জন্মলাভ করলেও ITO নিয়ে দেখা দেয় বিরোধ। মার্কিন কংগ্রেস অনুমোদন না করায় ITO জন্মলাভে ব্যর্থ হয়। ফলে ITOর পরিবর্তে 30 অক্টোবর 1947 মাত্র 23টি দেশের স্বাক্ষরে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড গ্যাট এর সৃষ্টি হয়। 1 জানুয়ারি 1948 আনুষ্ঠানিকভাবে গ্যাটের কার্যক্রম শুরু হয় এবং মার্কিন প্রশাসনের সমর্থনে 1949 সালে হাভানা কনফারেন্সে ITO প্রতিষ্ঠার জন্য হাভানা চার্টার গৃহীত হলেও কংগ্রেস অনুমোদন না করায় ব্যর্থ হয়। এখানে এমসিকিউ কিন্তু প্রচুর চলে আসবে, মানে আসতে পারে এবং আসেও। এই যেমন দেখেন 23টি দেশ স্বাক্ষর করে এই যে গ্যাট সৃষ্টি হয় এবং ফুল ফর্মটাও চলে আসে, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। তারপরে হচ্ছে এই যে 1 জানুয়ারি 1948 আনুষ্ঠানিকভাবে গ্যাটের কার্যক্রম শুরু হয় এবং এটা প্রথমে কি ছিল, ITO ছিল। তো এরকম করে অনেক প্রশ্ন হতে পারে এখান থেকে। 1963 সালে জাতিসংঘ একটি পর্ষদ গঠন করে যার কাজ হবে কিভাবে ITO গঠন করা যেতে পারে তা চিহ্নিত করা, যার প্রেক্ষিতে 30 ডিসেম্বর 1964 আংটাড প্রতিষ্ঠা লাভ করে। তখন মনে হয়েছিল এটি গ্যাটের প্রতিস্থাপক হবে, কিন্তু যুক্তরাষ্ট্রের কারণে গ্যাট পর্যায়ক্রমে শক্তিশালী হতে থাকে। WTOর পটভূমি। গ্যাট কোনো বাণিজ্যিক সংস্থা নয়, বরং এটি ছিল একটি বাণিজ্যিক চুক্তি। একসময় গ্যাটকে একটি বহুপাক্ষিক বাণিজ্য সংস্থায় রূপান্তর করার প্রয়োজন দেখা দেয়। গ্যাটের অধীনে 1947 থেকে 1994 সাল পর্যন্ত মোট 8 দফা বাণিজ্য আলোচনা চলে, যা রাউন্ড নামে পরিচিত। আলোচনাগুলো জেনেভা 1947, অ্যানেসি 1949, টরকোয়ে 1950 থেকে 51, জেনেভা 2 1956, ডিলন 1960, কেনেডি 1964 থেকে 67, টোকিও 1973 থেকে 79 এবং উরুগুয়ে 1986 থেকে 94 নামেও পরিচিত। এই রাউন্ডগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ চলে আসতে পারে। WTOর পটভূমি। গ্যাটের কর্তৃত্বকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার লক্ষ্যে চুক্তিটির আলোচনার মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থা গঠনের উদ্যোগ শুরু হয় এবং অবশেষে 1986 সালে গ্যাটের উরুগুয়ে রাউন্ড আলোচনার মধ্য দিয়েই সফলতা আসে। তাহলে এখানে একটা এমসিকিউ হতে পারে যে কোন রাউন্ডের মধ্য দিয়ে গ্যাটের সফলতা আসে, সেটা হচ্ছে উরুগুয়ে রাউন্ড আলোচনার মধ্য দিয়েই
গ্যাটের সফলতা আসে। উরুগুয়ে রাউন্ড আলোচনার ভিত্তিতে গ্যাট থেকে ডাব্লিউটিও রূপান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্ত মোতাবেক 12 থেকে 15 এপ্রিল 1994 মরক্কোর মারাকেশ শহরে আয়োজিত মন্ত্রী পর্যায়ের সভায় বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও প্রতিষ্ঠার জন্য মারাকেশ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মধ্য দিয়ে গ্যাট ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের জন্ম হয়। 1 জানুয়ারি 1995 ডাব্লিউটিও আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। তো এখানে আরো একটা এমসিকিউ আছে, দেখেন 1 জানুয়ারি 1995 ডাব্লিউটিও আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে, এগুলো এমসিকিউতে আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তরের ছবি। বিরোধ নিষ্পত্তি। সাধারণত দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিরোধ দেখা দিলে বা একটি দেশ ডাব্লিউটিওর কোনো বিধান লঙ্ঘন বা ভঙ্গ করে বাণিজ্য করলে কিংবা অন্য কোনো দেশের বাণিজ্যে বাধা সৃষ্টি করলে সংক্ষুব্ধ বা ক্ষতিগ্রস্ত দেশটি ডাব্লিউটিওর দ্বারস্থ হতে পারে। সেখানে প্রথমে চেষ্টা থাকে দ্বিপক্ষীয় আলোচনা সমঝোতায় বিরোধ মেটানোর। সেটিতে কাজ না হলে বিরোধ পর্যালোচনার জন্য প্যানেল গঠিত হয়। সংস্থাটির অধীনে 3 জন বিচারকের একটি প্যানেল নির্দিষ্ট প্রক্রিয়ায় সে অভিযোগ শ্রবণ করে। অভিযুক্ত দেশটির আইন ভঙ্গের বিষয়টি প্রমাণিত হলে অভিযুক্ত দেশ তার ত্রুটি সংশোধন করবে অথবা ক্ষতিপূরণ দিবে। তা না হলে সংস্থাটি তার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করতে পারে। এখানে ডিসপিউট সেটেলমেন্টের একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, প্রসেস অফ ডিসপিউট সেটেলমেন্ট। এখানে একটা ইনফোগ্রাফিক দেওয়া আছে, আপনাদের বুঝতে খুবই ইজি হবে এবং লিখিত পরীক্ষায় যদি ইনকেস চলে আসে টিকা আকারে এই সুন্দর করে ডায়াগ্রামটা দিয়ে আসবেন, অনেক মার্কস পাবেন। ডিসপিউট সেটেলমেন্ট, এই দেখেন সরাসরি যে প্রসেস, অ্যাপিল, রিপোর্ট, রিভিউ, প্যানেল, কনসালটেশনস, মিডিয়েশনস। আচ্ছা, সংস্থাটিতে প্রত্যেক সদস্য দেশের একটি করে ভোট আছে এবং অবরোধ আরোপ করতে দরকার হয় মোট ভোটের 2/3, 2/3 ভোট লাগবে। তবে বাস্তবিক অর্থে অপরাধী দেশটি যদি অধিক শক্তিধর হয় তবে দুর্বল দেশসমূহ তার বিরুদ্ধে অবরোধের পক্ষে ভোট দিয়ে তাকে রাগাতে চায় না। সদস্য দেশগুলোর মাঝে বাণিজ্য সম্পর্কিত আপত্তি নিরসনে ডাব্লিউটিও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। ডাব্লিউটিওর বিরোধ নিরসন প্রক্রিয়ার মূল বৈশিষ্ট্যগুলো হলো বৈষম্যহীন, ত্বরিত এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা, যা উভয় পক্ষের কাছে সমভাবে বাঞ্ছনীয়। যে কোনো বিরোধ নিরসনের ক্ষেত্রে বিরোধ নিরসন কর্তৃপক্ষ কর্তৃক গঠিত প্যানেলের রায়কে গ্রহণযোগ্য বিবেচনা করা হয়। তবে বিরোধ নিরসন কর্তৃপক্ষ এ প্যানেলের যে কোনো রায় বাতিল করার ক্ষমতাও রাখে। সেনজেন, এক ভিসায় 29 দেশ। এই যে আন্তর্জাতিক বিষয়াবলীর খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে এই হচ্ছে সেনজেন বা এই যে 29টি দেশের যে একটা সুবিধা। তারপরে শর্ট নোটস ইউরোপীয় ইউনিয়ন নিয়ে যখন পড়তে হয় তখন খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে এই সেনজেন। সো আমরা এখন পড়ব। এক ভিসায় 29টা দেশ যেতে পারবেন। 31শে মার্চ 2024 ইউরোপের সেনজেন অঞ্চলে যোগ দেয় রোমানিয়া ও বুলগেরিয়া। তবে দেশ দুটির এই অন্তর্ভুক্তি আংশিক, কারণ অস্ট্রিয়ার ভেটোয় এখনও সেনজেনের স্থলপথে যুক্ত হতে পারেনি। সেনজেন এরিয়া ইউরোপের সীমান্ত মুক্ত অঞ্চল, যেখানে ধরাবাঁধা নিয়ম ছাড়াই চলাচল করা যায়, হোক সেটা স্থল, সমুদ্র বা আকাশপথ। সেনজেনভুক্ত নির্দিষ্ট এই এলাকায় প্রায় 45 কোটিরও বেশি মানুষ অবাধে যাতায়াত করতে পারেন। সেনজেনভুক্ত দেশগুলো তাদের জাতীয় সীমানা বিলুপ্তি করে দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে। একটি সেনজেন দেশের নাগরিকত্ব বা ভিসা থাকলে অন্য সকল সদস্য দেশে সহজেই ভ্রমণ করা যায়। চুক্তির ইতিহাস। ইউরোপীয় দেশগুলোর মধ্যে অবাধ চলাচলের ধারণাটি অনেক পুরনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ক্ষতির সম্মুখীন হওয়ার পর আধুনিক সময়ে এই ধারণাটি নেওয়া হয়। 17 জুন 1984 ফ্রান্স ও জার্মানি প্রথম মুক্ত চলাচলের ধারণার বিষয়ে প্রাথমিক পদক্ষেপ নেয়। পরবর্তীতে 14 জুন 1985 ইউরোপীয় ইউনিয়নের 5 সদস্য দেশ জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস সীমান্ত মুক্ত অঞ্চল গড়তে একটি চুক্তিতে স্বাক্ষর করে। এরপর 19 জুন 1990 সেনজেন চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের জন্য একটি কনভেনশন স্বাক্ষর করা হয়। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি। সেনজেন এগ্রিমেন্ট সাইন্ড 1985
ঠিক আছে, অন ডিসপ্লে ইন দি সেনজেন ট্রিটি মিউজিয়াম ইন দি সেনজেন লুক্সেমবার্গ। এখানে ছবি দেখতে পাচ্ছি যে মিউজিয়ামে রাখা আছে। চুক্তির ইতিহাস। এই কনভেনশনে অভ্যন্তরীণ সীমানা বিলুপ্তি, অভিন্ন ভিসা প্রদান পদ্ধতির সংজ্ঞা, সেনজেন ইনফরমেশন সিস্টেম SIS নামে একটি একক ডেটাবেস পরিচালনা এবং সেই সাথে অভ্যন্তরীণ এবং অভিবাসনের মধ্যে একটি সহযোগিতা কাঠামো প্রতিষ্ঠার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়। 25 জুন 1991 পর্তুগাল ও স্পেন সেনজেনভুক্ত হয়। 26 মার্চ 1995 এই 7টি দেশ সেনজেন চুক্তি কার্যকরের মাধ্যমে তাদের অভ্যন্তরীণ সীমান্ত চেকপোস্ট বাতিল করার সিদ্ধান্ত নেয়। পরে ইউরোপের অন্যান্য দেশ সেনজেনে যুক্ত হয়। লুক্সেমবার্গের সেনজেন নামক স্থানে চুক্তিটি স্বাক্ষর হয় বলে এই চুক্তির নাম সেনজেন চুক্তি। সেনজেন বর্ডার টাউন ইন লুক্সেমবার্গ ওয়্যার দি এগ্রিমেন্ট ওয়াজ সাইন। তাহলে এখানে এগ্রিমেন্টটা সাইন হয়েছিল। এই যে দেখেন সেনজেন কোথায়, লুক্সেমবার্গে। এই কারণে এখানে চুক্তিটা স্বাক্ষর হয় দেখে এর নাম হচ্ছে সেনজেন চুক্তি, দেখলে মনে থাকবে। সেনজেনভুক্ত দেশ। বর্তমানে সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা 29টি। এর মধ্যে ইউ এর 27 সদস্যের 25টি সেনজেনভুক্ত। ইউ এর সদস্য নয় এমন 4টি দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিচটেনস্টাইন সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত। ইউর 25টি দেশ অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, মাল্টা, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন ও সুইডেন। ইউর সদস্যদের সাইপ্রাস ও আয়ারল্যান্ড সেনজেনভুক্ত নয়। সেনজেনভুক্ত 27তম দেশ হচ্ছে ক্রোয়েশিয়া। 1 জানুয়ারি 2023। এখান থেকে প্রচুর MCQ হতে পারে, স্কোপ আছে এবং এসেছে আগে, কিন্তু MCQতে প্রিলিতে প্রচুর আসতো এখান থেকে। এখানে দেখেন ম্যাপটা দেখলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখার একটাই ওয়ে হচ্ছে ম্যাপে ফেলে পড়াশোনা করা। হ্যাঁ, মুখস্থ করবেন না, ম্যাপটা বারবার দেখবেন, মাথায় গেঁথে যাবে। ম্যাপ অফ সেনজেন এরিয়া কান্ট্রিজ, এখানে ম্যাপ দেওয়া আছে। আচ্ছা, অভিন্ন ভিসা। সেনজেন চুক্তির ধারাবাহিকতায় সৃষ্টি হয় সেনজেন ভিসা। সেনজেন ভিসার মাধ্যমে সেনজেনভুক্ত দেশগুলোতে পর্যটন কিংবা যে কোনো কাজে প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ 90 দিন অবস্থান করতে পারেন। সেনজেনভুক্ত যে কোনো একটি দেশের ভিসাতেই 29টি দেশে ভ্রমণ করা যায়। এ ভিসায় সেনজেনভুক্ত দেশ ছাড়াও তুরস্ক, উত্তর মেসিডোনিয়া, আলবেনিয়া, বসনিয়া অ্যান্ড হার্জাগোভিনা, কসোভো, জর্জিয়া, সাইপ্রাস, স্ভালবার্ড, নরওয়ের দ্বীপ ভ্রমণ করা যায়। নতুন সদস্য রোমানিয়া ও বুলগেরিয়া। 1 জানুয়ারি 2007 থেকে রোমানিয়া ও বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের ইউর সদস্য। 25 এপ্রিল 2005 দেশ দুটি সেনজেন চুক্তি স্বাক্ষর করলেও এতদিন ভিসামুক্ত সেনজেন অঞ্চলে যুক্ত হতে পারেনি। সর্বশেষ 2022 সালে সেনজেন অঞ্চলে অন্তর্ভুক্তির আবেদন প্রত্যাখ্যাত হয়। দেশ দুটির আবেদনে প্রাথমিকভাবে ভেটো দেয় অস্ট্রিয়া। দেশটির দাবি, রাজ্যিক সেনজেন সীমানাগুলোর দুর্বল সুরক্ষা ব্যবস্থার কারণে অস্ট্রিয়াকে অস্বাভাবিক সংখ্যক অবৈধ অভিবাসী আশ্রয় দিতে হয়। বহু আলোচনার পর 30 ডিসেম্বর 2023 ইউরোপীয় কাউন্সিল ঘোষণা দেয় রোমানিয়া, বুলগেরিয়া সেনজেন অঞ্চলে আংশিকভাবে অন্তর্ভুক্ত হতে পারবে। অবশেষে 31 মার্চ 2024 দেশ দুটি সাগর ও আকাশপথে সেনজেন দেশগুলোর সঙ্গে যুক্ত হয়। অন্যদিকে সেনজেন অঞ্চলের স্থল সীমান্ত খোলার বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। তাহলে কি পেল? আংশিক মেম্বারশিপ পেল আর কি, যেমন সাগর এবং আকাশপথে দেশগুলোর সঙ্গে যুক্ত হতে পারবে সেনজেন দেশগুলোর, তবে এখনো স্থল সীমান্ত খোলার বিষয়ে আলোচনা অব্যাহত চলবে। একটি গ্রামের নাম সেনজেন। লুক্সেমবার্গের ছোট্ট একটি গ্রাম যা ফ্রান্স, জার্মানি ও লুক্সেমবার্গ সীমান্তে অবস্থিত। এই সেনজেন তাহলে কি একটি গ্রাম। গ্রামটি মোসেল নদীর তীরে অবস্থিত। 1985 সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 5টি দেশ এই গ্রামে বসে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সীমান্ত তুলে দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়। এখানে দেখেন ছবি দেওয়া আছে, সেনজেন টাউন সেন্টার ওভার দি রিভার মোসেল, দেখে নেবেন। আচ্ছা, অধিকার আদায়ের স্মারক 1 মে। এখন আমরা মে দিবস নিয়ে একটু পড়াশোনা করব।
আচ্ছা, মহান মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের স্মারক হিসেবে পালিত হয়। বিশ্বের অভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি উদযাপন করে থাকে। প্রেক্ষাপট: 1884 থেকে 85 সালের দিকে যুক্তরাষ্ট্রের শ্রমিকরা 8 ঘন্টা শ্রমের দাবিতে সোচ্চার হয়ে ওঠে, কিন্তু শ্রমিকদের এ দাবি মালিকপক্ষ উপেক্ষা করায় 1 মে 1886 শ্রমিকদের মজুরি বৃদ্ধি, 8 ঘন্টা কাজের সময় নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ তৈরি করা সহ শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে হে মার্কেটের শিল্প শ্রমিকেরা ধর্মঘটের ডাক দেয়। এদিন শিকাগো শহরকে কেন্দ্র করে প্রায় 3.5 লক্ষ শ্রমিক মিশিগান অ্যাভিনিউয়ের মিছিলে যোগদানের প্রস্তুতি নেয়। 3 মে ধর্মঘট আরও ব্যাপক আকার ধারণ করে। এই দিনে ম্যাককর্মিক নামের এক প্রতিষ্ঠানের ফসল কাটার শ্রমিকরা পুলিশের বাধা উপেক্ষা করে শ্রমিক সভা করে। এখানে দেখেন, ছবি দেখা যাচ্ছে, ওয়ার্ক অর রায়ট, ওয়ান অর দি আদার। সভা চলাকালীন পুলিশ নির্বিচারে গুলি চালায়, যাতে ঘটনাস্থলে 6 শ্রমিক নিহত ও বহু শ্রমিক আহত হয়। এর প্রতিবাদে 4 মে শিকাগোর হে মার্কেটের চত্বরে বিশাল এক শ্রমিক সমাবেশ চলাকালীন সময়ে একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর পুলিশ বাহিনী শ্রমিকদের উপর বেপরোয়া লাঠিচার্জ ও গুলি চালায়। সভায় উপস্থিত এক কিশোর শ্রমিক তখন তার গায়ের জামা খুলে রক্তে ভিজিয়ে লাল জামাটি উড়িয়ে দেয় পতাকা হিসেবে। তাই পৃথিবীতে আজও শ্রমিকদের পতাকাটি সেই কিশোরের রক্তে রাঙানো লালে লাল। 1889 সালে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংগঠন ILO সম্মেলনে শ্রমিকদের দৈনিক কাজের সময় 8 ঘন্টা ও সপ্তাহে 1 দিন ছুটির ব্যবস্থা করে প্রথম শ্রম আইনটি তৈরি করা হয়। এখানে ছবি দেখতে পাচ্ছি, 1886 engraving was the most widely reproduced image of the Haymarket massacre. যে Haymarket massacre একটি প্রতীকী ছবি, এটা ভালো মতো দেখে নেবেন। It shows Methodist pastor Samuel Fielden speaking, the bomb exploding and the riot beginning simultaneously. In reality, Fielden had finished speaking before the explosion. Chicago Historical Society. এখানে একই সাথে দেখাচ্ছে আর কি, যে ফিল্ডেন স্পিচ দিচ্ছে, তারপরে আবার বোমা বিস্ফোরিত হচ্ছে এবং ম্যাসাকার, তারপরে হচ্ছে রায়ট, একটা রায়ট বিগিনিং, কিন্তু আসলে দেখা গেছে যে বলছে যে এক্সপ্লোশনের আগেই ফিল্ডেন স্পিকিং শেষ করেছে। তো এই ছবিটা ফেমাস, ছবিটা দেখে মনে রাখবেন যে কি ম্যাসাকার হয়েছিল, একটা রায়ট হয়েছিল। শহীদ স্মৃতিস্তম্ভ: শিকাগোর ফরেস্ট পার্কে জার্মান ও ওয়াল্ডহেইম কবরস্থানে, বর্তমান যা ফরেস্ট হোম কবরস্থান, ফাঁসি দেওয়া 5 শহীদ শ্রমিককে ফিল্ডেন ব্যতীত সমাহিত করা হয়। 1893 সালে তাদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। গ্রানাইটের তৈরি 16 ফুট উঁচু এই স্মৃতিস্তম্ভের সামনে স্থান পায় একজন পতিত শ্রমিককে ধরে রাখা বিচারের প্রতিনিধিত্বকারী এক নারী। এর পাদদেশে লেখা রয়েছে অগাস্ট স্পিজের ফাঁসিতে ঝুলার পূর্ব মুহূর্তের উক্তিটি, দ্য ডে উইল কাম ওয়েন আওয়ার সাইলেন্স উইল বি মোর পাওয়ারফুল দ্যান দ্য ভয়েসেস ইউ আর থ্রটলিং টুডে। এখানে দেখেন ছবিটি, দ্য ডে, এখানে লেখা আছে দ্য ডে উইল কাম ওয়েন আওয়ার সাইলেন্স will be more powerful than the voices you are throttling today. ঠিক আছে, এই ছবিটা দেখে মনে রাখবেন। মে দিবস পালন: ভারতীয় উপমহাদেশে 1 মে 1923 মাদ্রাজের সমুদ্র সৈকতে, তাহলে ভারতীয় উপমহাদেশে কিভাবে পালন হয় আর কি, তাহলে 1 মে 1923 মাদ্রাজের সমুদ্র সৈকতে শ্রমিক নেতা সিঙ্গারাভেলু মালয়পুরম এর সভাপতিত্বে ভারতে প্রথম মে দিবস পালিত হয়। এছাড়া ভারতের মহারাষ্ট্র ও গুজরাটে বিশেষ মর্যাদায় দিনটি পালিত হয়। আসামে এই দিনের জন্য বিশেষ সঙ্গীত রয়েছে, তারা সেটি গেয়ে দিবসটি পালন করেন। বাংলাদেশে মে দিবস
তাহলে ভারতে দেখলাম। এখন বাংলাদেশে মে দিবস হচ্ছে 1938 সালে দেশ বিভাগের পূর্বে নারায়ণগঞ্জে মে দিবস পালিত হয়। 1949 সাল থেকে 1952 সালের মে মাস পর্যন্ত মে দিবস সীমিত পরিসরে পালিত হয়। 1953 সালে পল্টনে মে দিবসের জমায়েত অনুষ্ঠিত হয়। 1969 সালের গণ অভ্যুত্থানের পর শ্রমিক শ্রেণীর আন্দোলন এক নতুন মাত্রা সংযোজিত হয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে মে দিবস পালিত হয়। স্বাধীনতার পর মে দিবসটি রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। বঙ্গবন্ধু 1 মেকে মহান মে দিবস হিসেবে স্বীকৃতি দেন এবং রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটির দিন ঘোষণা করেন। 1972 সালের মহান মে দিবস উপলক্ষে তৎকালীন সরকার প্রধান বঙ্গবন্ধু জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গারা ভ্যালু মালয়পুরমের ছবি। উনি বর্ন 18 ফেব্রুয়ারি 1860, মাদ্রাস, ব্রিটিশ ইন্ডিয়া, ডাইড 11 ফেব্রুয়ারি 1946। তাহলে এটা ইম্পর্টেন্ট ব্যক্তি, ওনার হাত ধরেই ভারতীয় উপমহাদেশে মে দিবসটা পালিত হয়েছে। মে বিচিত্রা, তাহলে কিছু ট্রিভিয়া আমরা এখন শিখে রাখি। 1 মে 1886 যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে নিজেদের রক্ত দেন। সেই প্রেক্ষাপটে আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মে দিবস পালন শুরু হয়। 5 সেপ্টেম্বর 1882 যুক্তরাষ্ট্রের প্রায় 10,000 শ্রমিক তাদের অধিকার নিশ্চিতের দাবিতে নিউ ইয়র্ক শহরে সমাবেশ করে। যুক্তরাষ্ট্রে আন্দোলন ও হতাহতের ঘটনা ঘটলেও শ্রমিক দিবস পালনের সিদ্ধান্ত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে। সেটা 1889 সালে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেসে। বিশ্বের 90টি দেশ সরকারিভাবে মে মাসের প্রথম দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করে। 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক শ্রমিক দিবসের উৎপত্তি হলেও যুক্তরাষ্ট্রের শ্রমিক দিবস হিসেবে পালিত হয় সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট তথ্য আমরা পেলাম। এখানে অন দি ফার্স্ট লেবার ডে টিউসডে সেপ্টেম্বর 5, 1882 লেবার ডে অবজার্ভ ইট। এই ছবি দেখে এই দেখেন 10,000 ওয়ার্কার্স মার্চড through New York City before a picnic concert and speeches at a park, but many of them lost a day's pay in order to participate. ছবি দেখে শিখবেন, মনে থাকবে। এখন আমরা দেখব ব্যাংক ব্যবস্থার ক্রমবিকাশ। এখন আবার ব্যাংক মার্জার নিয়ে ব্যাংকের ইতিহাসটা এখন ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে, কারণ ব্যাংক মার্জারটা এখন খুবই ট্রেন্ডিং আর কি, চলছে, এটা চলমান একটা ঘটনা। তো এখন আমরা একটু ব্যাংক নিয়ে একটু পড়াশোনা করব। ব্যাংক হলো এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান যা সাধারণ মানুষের সঞ্চয় সংগ্রহ করে পুঁজি গড়ে তোলে এবং সেই পুঁজি উদ্যোক্তাদের ধার দিয়ে বিনিয়োগে সাহায্য করে। ব্যক্তির অর্থ জমা রাখা সহ ব্যবসায়িক ও অর্থনৈতিক লেনদেনে ব্যাংক দায়িত্ব পালন করে। তাছাড়া আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও ব্যাংক দায়িত্ব পালন করে থাকে। আধুনিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় ব্যাংক একটি দেশের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। ব্যাংক কিংবা রাষ্ট্রীয় সঞ্চয় লেনদেন ইত্যাদির ব্যক্তি কিংবা রাষ্ট্রীয় সঞ্চয় লেনদেন ইত্যাদির গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যাংক কাজ করে থাকে। ব্যাংক শব্দের উৎপত্তি। মধ্যযুগের ইংরেজি হিসেবে ব্যাংক শব্দটির উৎপত্তি বিভিন্ন ভাষা থেকে হয় বলে ধারণা করা হয়। অনেকে মনে করেন প্রাচীন ল্যাটিন ব্যাংকো, ব্যাংকা, ব্যাংকাস ইত্যাদি শব্দের আধুনিক রূপই আজকের ব্যাংক শব্দটি। ব্যাংক শব্দটির উৎপত্তি সম্পর্কে সর্বাপেক্ষা প্রচলিত মতবাদ হলো রেনেসাঁ যুগের ইতালির লোম্বার্ডি নামক স্থানে অবস্থিত বাজারের মধ্যে ইহুদি ব্যবসায়ীগণ লম্বা বেঞ্চ পেতে টাকা পয়সা লেনদেন করত। এ বেঞ্চকে ইতালীয় ভাষায় ব্যাংকো, ব্যাংকা, ব্যাংকাস ইত্যাদি বলা হতো। বিভিন্ন নামের মধ্যে ব্যাংকো শব্দটি সর্বাধিক প্রচলিত ছিল। পরবর্তীকালে এই ব্যাংকো হতেই ব্যাংক শব্দটির উৎপত্তি হয়। কোনো ব্যবসায়ী তার পাওনাদারদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হলে জনগণ বিক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীর বেঞ্চ ভেঙে ফেলত। এই বেঞ্চ ভাঙা থেকে দেউলিয়া শব্দটির উৎপত্তি হয়। ব্যাংক ইংরেজি শব্দ যার আবিধানিক অর্থ নদীর কূল, তীর বা কিনারা হলেও বর্তমানে ব্যাংককে অর্থ লেনদেনকারী
প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। খুবই ইন্টারেস্টিং কিন্তু ব্যাংক শব্দের উৎপত্তিটা। ব্যাংক ব্যবস্থার প্রাচীন যুগ খ্রিস্টপূর্ব 5000 অব্দ হতে 400 সাল পর্যন্ত প্রাচীন সিন্ধু, গ্রিক, রোমান, ব্যাবিলন ও চীন সভ্যতায় ব্যাংকের অস্তিত্বের ইতিহাস পাওয়া যায়। সে সময় ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়গুলোকে কেন্দ্র করে ব্যাংক ব্যবসা গড়ে ওঠে। এরূপ উপাসনালয়কে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যাংক ব্যবসাকে বলা হতো উপাসনালয় ব্যাংকিং। প্রাচীনকালে খ্রিস্টপূর্ব 6000 অব্দ চৈনিক সভ্যতায় ব্যাংকের ইতিহাস লক্ষণীয়। ব্যাংক ব্যবস্থার মধ্যযুগ ব্যাংকিং ইতিহাসের 400 সাল হতে 1400 সাল হলো ব্যাংক ব্যবস্থার মধ্যযুগ। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে ইতালীয় রোম শহরে ইহুদি ব্যবসায়ী ও মহাজনগণ যৌথ উদ্যোগে ব্যাংক ব্যবস্থার প্রবর্তন করে। 1157 সালে ভেনিস সরকারের প্রচেষ্টায় ব্যাংক অফ ভেনিস প্রতিষ্ঠা করা হয়, যা বিশ্বের প্রথম সংগঠিত ব্যাংক হিসেবে পরিচিত। ব্যাংক ব্যবস্থার আধুনিক যুগ 1400 সাল থেকে ব্যাংক ব্যবস্থার আধুনিক যুগের সূচনা হয়। 1401 সালে ব্যাংক অফ বার্সেলোনা প্রতিষ্ঠিত হওয়ার পর ব্যাংকের কার্যাবলী বিস্তৃত হতে থাকে। এ ব্যাংককেই বিশ্বের সর্বপ্রথম আধুনিক ব্যাংক হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে ব্যাংক অফ বার্সেলোনা হচ্ছে বিশ্বের সর্বপ্রথম আধুনিক ব্যাংক। মতান্তরে ব্যাংক অফ ভেনিসকেও আধুনিক ব্যাংক ব্যবস্থার অগ্রদূত বলা হয়। 1407 সালে ব্যাংক অফ জেনোয়া, 1609 সালে ব্যাংক অফ আমস্টারডাম, 1619 সালে ব্যাংক অফ হামবুর্গ প্রতিষ্ঠিত হলে ব্যাংকিং কার্যক্রম আধুনিক হতে শুরু করে। এরপরে বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে 1656 সালে সুইডেনের ব্যাংক অফ সুইডেন প্রতিষ্ঠা লাভ করে। পৃথিবীর প্রাচীনতম ব্যাংক হিসেবে মন্টেডেই পাসচিরি সিয়েনা চিহ্নিত হয়ে আছে। 1472 সালে প্রতিষ্ঠিত ব্যাংকটি এখনও আর্থিক লেনদেন পরিচালনা করে আসছে। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি আমস্টারডামের পুরনো টাউন হল, যেখানে 1609 সালে ব্যাংক অফ আমস্টারডাম প্রতিষ্ঠিত হয়েছিল। পিটার সেন রেডামের আঁকা ছবি দেখতে পাচ্ছি। ব্যাংক শব্দের উৎপত্তি আমরা আগেই পড়েছি, ল্যাটিন শব্দ ব্যাংকো, ব্যাংকাস, ব্যাংকা থেকে ঋণ খেলাপির জন্য ভূমি অধিগ্রহণ। জুলিয়াস সিজার প্রথম ব্যাংককে ঋণ খেলাপির জন্য ভূমি অধিগ্রহণের অধিকার দেন। ব্যাংকিং ব্যবস্থায় অদৃশ্য হাতের তত্ত্ব প্রদান করেন অ্যাডাম স্মিথ। প্রথম সংগঠিত ব্যাংক হচ্ছে ব্যাংক অফ ভেনিস। প্রথম রাষ্ট্রীয় সঞ্চয় ব্যাংক ব্যাংক অফ জেনোয়া। বিশ্বের প্রথম আধুনিক ব্যাংক ব্যাংক অফ বার্সেলোনা। বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত বাণিজ্যিক ব্যাংক ব্যাংক অফ সুইডেন। পৃথিবীর প্রাচীনতম ব্যাংক মন্টেডেই পাসচিরি সিয়েনা। নামটা একটু উদ্ভট আর কি। আচ্ছা, এখন আমরা দেখব তৈরি পোশাক শিল্প সম্ভাবনা ও করণীয়। আমরা জানি বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলীর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এটা, হচ্ছে এই যে তৈরি পোশাক, রেডিমেড গার্মেন্টস। ঘুরে ফিরে কিন্তু প্রশ্ন আসে, ইভেন এসে আসে, বাংলা রচনাও কিন্তু চলে আসতে পারে এই তৈরি পোশাকের উপরে। সো এই জন্য খুব মনোযোগ দিয়ে আমরা এখন এটা পড়বো। হ্যাঁ, তৈরি পোশাক শিল্প সম্ভাবনা কি কি এবং করণীয় কি কি। বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প। পোশাক শিল্পে এটি তৈরি পোশাক বা আরএমজি, রেডিমেড গার্মেন্টস নামে সমধিক পরিচিত। এটি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প খাত। পোশাক বলতে আমরা বুঝি যা পরিধান করে মানুষ লজ্জা নিবারণ করে এবং সমাজে নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করে। আচ্ছা, অর্থাৎ মানুষের পরিধানযোগ্য বস্তুকে পোশাক বলে। পোশাক মানুষকে রোদ, বৃষ্টি, শীতের মতো সকল প্রাকৃতিক প্রতিকূলতা থেকে রক্ষা করে। ধরন বিবেচনায় পোশাক মূলত দুই ভাগে বিভক্ত: ওভেন গার্মেন্টস ও নিট ওয়্যার। যে পোশাকগুলো নিট কাপড় থেকে তৈরি সেগুলো নিট পোশাক হিসেবে পরিচিত, এবং যে পোশাকগুলো ওভেন কাপড় থেকে তৈরি সেগুলো ওভেন পোশাক হিসেবে পরিচিত। টি শার্ট, পোলো শার্ট, সোয়েটার, ট্রাউজার, জগার, শর্টসকে বলা হয় নিট ওয়্যার। অন্যদিকে ফর্মাল শার্ট, প্যান্ট, স্যুট, ডেনিম জিন্স ওভেন তৈরি পোশাক হিসেবে পরিচিত। পোশাক শিল্পের ক্রমবিকাশ। মানুষ যখন সুতা থেকে কাপড় তৈরি করতে শিখে, মূলত তখন থেকে পোশাক সেলাইয়ের চিন্তা শুরু করে।
সেলাইয়ের কারণে পোশাক আরও আকর্ষণীয় হওয়ার ফলে পোশাকের চাহিদা বেড়ে যায়। চাহিদার সাথে তাল মিলিয়ে পোশাক তৈরি করার জন্য সেলাই মেশিনের প্রয়োজন হয়। 1755 সালে যুক্তরাজ্যের চার্লস ফ্রেডরিক সর্বপ্রথম সেলাই মেশিন আবিষ্কার ও পেটেন্ট লাভ করেন। 1851 সালের বাণিজ্যিকভাবে সফল সেলাই মেশিন আবিষ্কার করেন ইসাক মেটির সিঙ্গার। 1945 সালে জাপানের টোকিওতে ইন্ডাস্ট্রি স্থাপন করেন এবং 1947 সালে তারা প্রথম জুকি সেলাই মেশিন তৈরি করেন। সেলাই মেশিনের হাত ধরে বিশ্বে 18 শতকের প্রথম থেকে বিভিন্ন দেশে শিল্প সম্মতভাবে পোশাক উৎপাদন শুরু হয়। 1856 সালে জন বেরেন গ্রেট ব্রিটেনের লিডস শহরে 3টি সেলাই মেশিন দিয়ে সে দেশের প্রথম পোশাক শিল্প চালু করেন। এখানে ছবি দেখতে পাচ্ছি চার্লস ফ্রেডরিকের ছবি। বাংলাদেশের পোশাক শিল্পের যাত্রা ভেরি ইম্পর্টেন্ট এখন আমাদের জন্য এটা। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যাত্রা শুরু করে 60-এর দশকে। এ সময় পোশাক খাত ছিল মূলত ছোট আকারে টেইলর শপ বা দর্জি দোকান ভিত্তিক। এর মধ্যে রিয়াজ গার্মেন্টস ছিল পথ প্রদর্শক, যেটি 1960 সালে ঢাকার উর্দু রোডে দেশের প্রথম গার্মেন্ট ফ্যাক্টরি হিসেবে কাজ শুরু করে। রিয়াজ স্টোরের স্বত্বাধিকারী রিয়াজ উদ্দিন 1973 সালে কারখানাটি রিয়াজ গার্মেন্টস লিমিটেড নামে আত্মপ্রকাশ করে। 1977 সালে আরেক উদ্যোক্তা বাংলাদেশের প্রথম সংস্থাপন বর্তমান জনপ্রশাসন সচিব মোহাম্মদ নুরুল কাদের খান গড়ে তুলেন দেশের প্রথম রপ্তানিমুখী পোশাক কারখানা দেশ গার্মেন্টস লিমিটেড। এটি গড়ে ওঠে কোরিয়ার দায়ু কোম্পানির সহযোগিতা ও কারিগরি প্রশিক্ষণের ভিত্তিতে। 1979 সালে দেশ গার্মেন্টস লিমিটেড প্রথম যৌথ উদ্যোগে নন ইকুইটি ফার্ম প্রতিষ্ঠা করে। এখানে দেখেন মোহাম্মদ নুরুল কাদের খানের ছবি। এরই ধারাবাহিকতায় 3 জন মহিলা সহ 120 জন পরিচালক মেশিন দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত হয় এবং এই প্রশিক্ষণপ্রাপ্তরা 1980 সালে উৎপাদন শুরু করে। এটি ছিল প্রথম শতভাগ রপ্তানিমুখী কোম্পানি। 1982 সালে কারখানার সংখ্যা ছিল 47 এবং 1985 সালে 587 আর 1999 সালে 2900-2900টিতে উন্নীত হওয়ার মধ্য দিয়ে এই শিল্পের সাফল্য স্পষ্ট হয়ে ওঠে। ম্যাপড ইন বাংলাদেশের MIB সর্বশেষ তথ্যানুসারে দেশে বর্তমানে রপ্তানিমুখী 4114টি তৈরি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে পোশাক শিল্প মালিকদের 2 সংগঠন বাংলাদেশে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি BGMEA এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKMEA সদস্য 2831টি। আর এই 2 সংগঠনের সদস্য নয় এমন কারখানার সংখ্যা 1283টি। MIB-র তথ্য মতে বর্তমানে তৈরি পোশাক শিল্প খাতে 30,03,517 শ্রমিক কাজ করছেন, এটা MIB-র তথ্য মতে। ঠিক আছে, বর্তমানে তৈরি পোশাক শিল্প খাতে 30,03,517 শ্রমিক কাজ করছেন, যদিও এই সংখ্যা কারো কারো মতে 40 লাখের কিছু কম বেশি। পোশাক রপ্তানির যুগে বাংলাদেশ 70-এর দশকের শেষের দিকে রপ্তানিমুখী খাত হিসেবে তৈরি পোশাকের শিল্পের উন্নয়ন ঘটতে থাকে। 28 জুলাই 1978 রিয়াজ গার্মেন্টস লিমিটেডের স্বত্বাধিকারী মোহাম্মদ রিয়াজ উদ্দিন 10,000 শর্ট ফরাসি ক্রেতা হল্যান্ডার ফ্রসের কাছে রপ্তানি করেন। সেটি ছিল বাংলাদেশ থেকে প্রথম পোশাক রপ্তানি। 1980-র দশকের গোড়ার দিকে বাংলাদেশের তৈরি পোশাক নিয়মিতভাবে ইউরোপ ও আমেরিকাতে রপ্তানি হতে শুরু করে। 1991 থেকে 92 অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানি প্রথমবারের মতো বিলিয়ন বা 100 কোটি ডলার ছাড়িয়ে যায়। স্বাধীনতার সময়ে যে পোশাক খাতের কোনো অস্তিত্বই ছিল না, সেই খাতটি এখন দেশের মোট পণ্য রপ্তানি আয়ের 80% যোগান দিচ্ছে, যা মোট GDP-র 16%। একক দেশ হিসেবে বাংলাদেশি তৈরি পোশাকের বড় বাজারগুলো যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, কানাডা, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, বেলজিয়াম ইত্যাদি। জোট হিসেবে ধরলে ইউরোপীয় ইউনিয়ন EU হলো বাংলাদেশি পোশাকের বড় গন্তব্য। এখানে ছবি দেখতে মোহাম্মদ রিয়াজ উদ্দিনের ছবি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, বর্তমানে বিশ্বে একক দেশ হিসেবে পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে।
তৈরি পোশাক রপ্তানি মিলিয়ন মার্কিন ডলার। এখন আমরা দেখব অর্থ বছর নিটওয়্যার, ওভেন গার্মেন্টস এবং মোট। অর্থ বছর 2018 থেকে 19 নিটওয়্যার হচ্ছে 16,888.54, এটা হচ্ছে মিলিয়ন মার্কিন ডলারে। ওভেন গার্মেন্টস হচ্ছে 17,244.73 এবং মোট হচ্ছে 34,133.27 মিলিয়ন মার্কিন ডলার। 2019 থেকে 20 নিটওয়্যারের ক্ষেত্রে 13,908, ওভেন গার্মেন্টসে 14,041.19, মোট 27,949.19। 2020 থেকে 21 অর্থ বছরে নিটওয়্যার হচ্ছে 16,960.03, ওভেন গার্মেন্টস 14,496.7 এবং মোট হচ্ছে 31,456.73। 2021 থেকে 22 নিটওয়্যার হচ্ছে 23,214.32, ওভেন গার্মেন্টস 19,398.84, মোট 42,613.16। 2022 থেকে 23 25,738.20, ওভেন গার্মেন্টস 21,253.41 এবং মোট হচ্ছে 46,991.61। এই চার্টটা খুব ভালো মতো নোট করে নেবেন এবং মাথায় রাখবেন, যে কোনো পরীক্ষাতে আসলে যেন আপনি দিয়ে আসতে পারেন। তৈরি পোশাক শিল্পের সম্ভাবনা করণীয়র মধ্যে এখন দেখব পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা কি। সবুজ শিল্পায়ন। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল ইউএসসিবিসি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন লিড নামে পরিবেশ বান্ধব স্থাপনার সনদ দেয়। মূলত ভবন নির্মাণের পরে কিংবা পুরনো ভবন সংস্কার করে প্রতিষ্ঠানটিতে আবেদন করা যায়। লিড সনদের জন্য 9টি শর্ত পরিপালনে মোট 110 পয়েন্ট রয়েছে। 2012 সালে পোশাক শিল্পে পাবনার ঈশ্বরদী ইপিজেড স্থাপিত কারখানা ভিনটেজ ডেনিম স্টুডিও প্রথম পরিবেশ বান্ধব সবুজ কারখানার সনদ পায়। এরপর থেকে ধারাবাহিকভাবে বাড়তে থাকে সবুজ পোশাক কারখানার সংখ্যা। 17 এপ্রিল 2024 পর্যন্ত পরিবেশসম্মত সবুজ কারখানার স্বীকৃতি পায় 215টি প্রতিষ্ঠান। তরুণ উদ্যোক্তা সৃষ্টি। পোশাক শিল্পে বাংলাদেশের সক্ষমতা তৈরি করেছে এদেশের তরুণ উদ্যোক্তারা। 1980-র দশকে ন্যূনতম সংখ্যক থেকে বর্তমানে 10 থেকে 15 হাজারের কোঠায় তরুণ উদ্যোক্তা সৃষ্টির ফলে আমাদের পোশাক শিল্প বিশ্বের দরবারে প্রথম সারিতে স্থান করে নিয়েছে। এখানে আমরা ভিনটেজ ডেনিম স্টুডিওর ছবি দেখতে পাচ্ছি। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে এই ভিনটেজ ডেনিম স্টুডিও প্রথম পরিবেশ বান্ধব সবুজ কারখানার সনদ পায়। আচ্ছা, বাজার ও পণ্য বহুমুখীকরণ। বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। একসময় বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া 92% তৈরি পোশাকের গন্তব্য ছিল ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা। প্রচলিত এ বাজারের বাইরে অন্যান্য দেশ বা নতুন বাজারের হিস্সা ছিল মাত্র 7.5%, যা বেড়ে এখন 18.72% হয়েছে। নতুন বাজার বা বিকল্প বাজারের বড় চমক জাপান ও অস্ট্রেলিয়া। দীর্ঘদিন ধরে জাপানের বাজারে 1 বিলিয়ন বা 100 কোটি ডলারের উপরে তৈরি পোশাক রপ্তানি হচ্ছে। 2023 সালে অস্ট্রেলিয়াতেও তৈরি পোশাক রপ্তানি 128 কোটি ডলারের মাইল ফলক স্পর্শ করে। নারীদের অবদান ও কর্মসংস্থান। 1960 থেকে 1974 সালের দিকে তৈরি পোশাক শিল্পে প্রায় 98% পুরুষ শ্রমিক কাজ করত। রিয়াজ গার্মেন্টস এর মালিক সর্বপ্রথম নিজের মেয়েকেই এই পেশায় কাজে লাগিয়ে দেন। তার মেয়েকে দেখে আরও কিছু নারী এই পেশায় আসতে আগ্রহী হন এবং ধীরে ধীরে সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে আরএমজি খাতে প্রায় 25 লাখ নারী কর্মী রয়েছে এবং পরোক্ষভাবে প্রায় 1 কোটি মানুষের জীবিকার প্রধান উৎস। বাংলাদেশে আরএমজি ইন্ডাস্ট্রি নারীদের স্বাধীনতা, স্বয়ংসম্পূর্ণতা, গতিশীলতা, আর্থিক সক্ষমতা ও অন্তর্ভুক্তি এবং সামগ্রিক ক্ষমতায়নে ভূমিকা রাখছে। উল্লেখ্য, বাংলাদেশে গার্মেন্টস শিল্পের ইতিহাসে সর্বপ্রথম নারী শ্রমিকের স্বীকৃতি পান ফাতেমা বেগম মুক্তা। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি যে নারীরা গার্মেন্টসে কাজ করছে। পোশাক শিল্পের সমস্যা ও চ্যালেঞ্জ। টেকনোলজি আপগ্রেডেশন ও কর্মসংস্থান বৃদ্ধি।
প্রযুক্তিগত উদ্ভাবন শুধুমাত্র যে শিল্পের প্রতিযোগী ক্ষমতা বাড়ানোর জন্য অপরিহার্য তা নয়, বরং ব্যবসাকে টেকসই করার জন্য এটি অপরিহার্য। সাস্টেনেবিলিটি এবং ডিজিটালাইজেশনের একটি আরেকটির সাথে যুক্ত এবং ব্যাপক হারে একে অপরের পরিপূরক। তাই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা যদি দক্ষতার উন্নয়ন ঘটাতে পারি, ব্যয় কমিয়ে প্রতিযোগী সক্ষমতা বাড়াতে পারি ও লিড টাইম কমাতে সক্ষম হই, তাহলে নিশ্চিতভাবেই আমাদের ব্যবসা বাড়বে, যার অর্থই হবে অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এখানে লিড টাইম বলে একটা কথা আছে, লিড টাইমটা ভেরি ইম্পর্ট্যান্ট। লিড টাইম কমাতে সক্ষম হই বলেছে। লিড টাইম মানে হচ্ছে প্রস্তুত করতে যত সময় লাগে, এরকম একটা টার্ম আছে লিড টাইম, ঠিক আছে? একটা অর্ডারের পুরো সময়টা আর কি, এই টাইমটাকে লিড টাইম বলে। তো এইটা যদি কমানো যায় সেক্ষেত্রে আরো অনেক ভালো হবে আর কি, নিশ্চিতভাবে ব্যবসা বাড়বে। আচ্ছা, শ্রমিক মালিক সম্পর্ক ও নিরাপদ কারখানা। প্রয়োজনীয় বিশ্রাম, ছুটি, ভাতা এসব প্রদানেও সুনির্দিষ্ট নিয়মকানুন না থাকার ফলে প্রায় শ্রমিক মালিক সম্পর্কের অবনতি হয়। এতে শ্রমিক মালিকদের মাঝে অসন্তোষ কাজ করে, ফলে সৃষ্টি হয় বিরোধ। অন্যদিকে অগ্নিকাণ্ডে প্রায়ই কারখানা ও শ্রমিকদের ক্ষতি হয়। 24 এপ্রিল 2013 রানা প্লাজা ধ্বংসের ন্যায় ব্যাপক প্রাণহানি গোটা মানবজাতির বিবেককে নাড়িয়ে দেয়। তাই শ্রমিক মালিক সম্পর্ক ও নিরাপদ কারখানা গড়ে তোলা পোশাক শিল্পের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই যে এখানে দেখেন ধসের ছবি, আর সবাই তো আমরা জানি রানা প্লাজা ধস। তৈরি পোশাকের নিম্নমান, তাহলে আর একটা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে যে তৈরি পোশাকের নিম্নমান। বাংলাদেশ থেকে রপ্তানিকৃত তৈরি পণ্যের মান নির্ণয়ে সমস্যা দেখা দেয়। আন্তর্জাতিক মহলে আমাদের পোশাক নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে। অনেক অসাধু ব্যবসায়ী প্রেরিত নমুনার সাথে প্রকৃত মালের গুণাগুণের পার্থক্য ধরা পড়ে। এতে করে আমাদের পোশাক বিদেশিরা নিতে আগ্রহ হারিয়ে ফেলে। সর্বোপরি কোটা পদ্ধতি বহাল রাখতে পারলে পোশাক শিল্প অর্থনৈতিক উন্নয়নে বিরাট অবদান রাখতে পারবে। মেড ইন বাংলাদেশ ট্যাগের পোশাক যখন ইউরোপ, আমেরিকা সহ বিশ্ববাজারে সুনামের সাথে পরিচিতি পায়, তখন বুকটা আমাদের আনন্দে ভরে যায়। আমাদের গর্ব মেড ইন বাংলাদেশ। এখন আমরা দেখব বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। আমরা জানি ন্যাচারাল রিসোর্সের মধ্যে পড়ে যাবে আমাদের প্রাণীজ সম্পদ হচ্ছে এই মৎস্য। তো বিসিএস লিখিত পরীক্ষার বাংলাদেশ বিষয় বলে শর্ট নোটসের টিকাতে কিন্তু সবসময় এই ধরনের রিলেটেড প্রশ্ন আসতে পারে। এই কারণে আমরা এই ইনস্টিটিউট নিয়ে একটু পড়াশোনা করব। পটভূমি: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI বা দেশের মৎস্য চাষ পরিকল্পনা, সমন্বয় ও মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা পরিচালনার জন্য জাতীয় গবেষণা প্রতিষ্ঠান। এটি 1984 সালে প্রতিষ্ঠিত হলেও জনবল সংগ্রহ ও উন্নয়ন অবকাঠামো গড়ে তোলার পর 1986 সাল থেকে ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হয়। ইনস্টিটিউটের প্রধান কার্যালয় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থিত। এটি প্রশাসনিকভাবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের লোগো। নাম বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। BFRI পূর্ণরূপ BFRI বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। প্রতিষ্ঠা 1984। সদর দপ্তর ময়মনসিংহ। কেন্দ্র 5টি, উপকেন্দ্র 5টি। ইনস্টিটিউট প্রধান মহাপরিচালক যে মন্ত্রণালয়ের অধীনে, সেটা হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। পুরস্কার লাভ 21 পদক 2020। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান প্রধান গেটের ছবি। রূপকল্প: দেশের মৎস্য সম্পদ উন্নয়নে জাতীয় চাহিদার নিরিখে গবেষণা পরিচালনা ও প্রযুক্তি উদ্ভাবন। কার্যাবলী: তাহলে মৎস্য গবেষণা ইনস্টিটিউট কি কাজ? জাতীয় চাহিদার নিরিখে মৌলিক ও প্রায়োগিক গবেষণা পরিচালনা, মাছের জাত উন্নয়ন, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বিজ্ঞানভিত্তিক মাছ চাষ ও ব্যবস্থাপনা কৌশল উদ্ভাবন। অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্যবস্থাপনা কৌশল উদ্ভাবন।
মৎস্যজাত পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, মান নিয়ন্ত্রণ ও বিপণন ব্যবস্থার উন্নয়ন বিষয়ক গবেষণা পরিচালনা। সামুদ্রিক মৎস্য সম্পদের সহনশীল আহরণ নিশ্চিত করার লক্ষ্যে স্থায়ী ও টেকসই ব্যবস্থাপনার কৌশল উদ্ভাবন। কর্মী উদ্যোক্তা ও অগ্রসরমান চাষিদের কারিগরি প্রশিক্ষণ প্রদান। গবেষণা ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন। মৎস্য সম্পদ উন্নয়ন, সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে নীতি প্রণয়নে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান। কেন্দ্র ও উপকেন্দ্র। দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত 5টি কেন্দ্র ও 5টি উপকেন্দ্র দ্বারা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। গবেষণা কেন্দ্রগুলো হলো সাধুপানি কেন্দ্র ময়মনসিংহ, নদী কেন্দ্র চাঁদপুর, লোনাপানি কেন্দ্র খুলনা, সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র কক্সবাজার এবং চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাট। উপকেন্দ্র 5টি হলো নদী উপকেন্দ্র রাঙামাটি, প্লাবনভূমি উপকেন্দ্র বগুড়া, স্বাদুপানি উপকেন্দ্র যশোর, নদী উপকেন্দ্র পটুয়াখালী এবং স্বাদুপানি উপকেন্দ্র নীলফামারী। ইলিশ অভয়াশ্রম। বিএফআরআই এর নদী কেন্দ্র প্রতিষ্ঠালগ্ন থেকে ইলিশের উপরে ধারাবাহিকভাবে গবেষণা পরিচালনা করে আসছে এবং গবেষণার মাধ্যমে জাটকায় বিচরণ ক্ষেত্র, ইলিশের প্রজনন ক্ষেত্র চিহ্নিত করছে। বিএফআরআই এখন পর্যন্ত 6টি ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছে। এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, 6টি অভয়াশ্রম। অভয়াশ্রম নিম্ন মেঘনা নদী এলাকা, চাঁদপুর লক্ষ্মীপুর, সীমানা 100 কিলোমিটার। শাহবাজপুর এলাকা হচ্ছে ভোলা, সীমানা 90 কিলোমিটার। শাহবাজপুর চ্যানেল আর কি। অভয়াশ্রম শাহবাজপুর চ্যানেল এলাকা ভোলা এবং সীমানা 90 কিলোমিটার। অভয়াশ্রম তেঁতুলিয়া নদী এলাকা হচ্ছে ভোলা পটুয়াখালী, সীমানা 100 কিলোমিটার। অভয়াশ্রম আন্ধারমানিক নদী এলাকা পটুয়াখালী, সীমানা 40 কিলোমিটার। অভয়াশ্রম নিম্ন পদ্মা নদী এলাকা শরীয়তপুর, সীমানা 20 কিলোমিটার। এবং অভয়াশ্রম কালাবদর, গজারিয়া ও মেঘনা নদী এলাকা হচ্ছে বরিশাল, সীমানা হচ্ছে 82 কিলোমিটার। ফিরে আসছে বিলুপ্ত মাছ। বিএফআরআই বিজ্ঞানীরা বিলুপ্ত হওয়া 64 প্রজাতির মাছের মধ্যে 39 প্রজাতির মাছের প্রজনন ও চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন করেন। ফিরে আসা 39টি মাছ বাতাসি, পুইয়া, নাটোয়া, কাকিলা, পিয়ালি, রানী বউ, জোয়ারি, লইট্টা ট্যাংরা, খলিশা 2টি জাত, শোল, গুলশা, বোয়ালি, পাবদা, তিতপুটি, ট্যাংরা, পাবদা, দেশি সরপুটি, নারকেলি চেলা, দেশি কই, শিং মাগুর, দারকিনা, জাতপুটি বাটা, বালাচাটা, পাহাড়ি গুতুম, মেনি ভেদা গুতুম, শালবাইম, ঢেলা, গুজি, আইর, গজার, ফলি, চিতলগনিয়া, কালীবাউস, মহাশোল, বৈরালি, বরালি, ভাগনা, আঙ্গুশ, আগুনচোখা, কুরসা, কাতাল খুশি। নামগুলো খুবই অদ্ভুত, কিন্তু জেনে রাখবেন, জেনে রাখলে ভালো, লিখে আসতে পারলে আরও ভালো। কিছু উদাহরণ তো দিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে ছবি দেখা যাচ্ছে, ছবি দেখবেন, ছবি দেখে দেখে পড়বেন, মনে থাকবে। সুবর্ণ রুই। 2020 সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিএফআরআই বিজ্ঞানীরা দীর্ঘ একযোগ গবেষণার মাধ্যমে রুই মাছের 4র্থ প্রজন্মের নতুন জাত উদ্ভাবন করেন। রুই মাছের নতুন এই জাতটি দ্রুত বর্ধনশীল, স্থানীয় জাতের চেয়ে 20.12% অধিক উৎপাদনশীল, খেতে সুস্বাদু, দেখতে লালচে ও আকর্ষণীয় এবং অন্তঃপ্রজনন সমস্যা মুক্ত। রুই মাছের এই জাতটিকে সুবর্ণ রুই হিসেবে নামকরণ করে বিএফআরআই। এখানে দেখেন ছবি দেখা যাচ্ছে সুবর্ণ রুইয়ের ছবি। সো ঠিক আছে, দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। আশা করি ভালো লেগেছে। যত যাবতীয় শর্ট নোটস আসতে পারে, পরীক্ষাতে আসার মতো যত প্রশ্ন হতে পারে আমরা দেখে ফেললাম। আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়াবলীর গুরুত্বপূর্ণ যত টপিক হতে পারে, আমরা যত পরীক্ষাতে আসার মতো প্রশ্ন দেখে ফেললাম। তো পরবর্তী ক্লাসে সিলেক্টেড শর্ট নোটস সিরিজের আমরা পরবর্তী শর্ট নোটসগুলো দেখব বিভিন্ন টপিকের উপরে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট সেকশনে আমাদের সাথে সংযুক্ত থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।